মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুরে যে শ্রম বাজার, সেই শ্রম বাজার নিয়ে একটু কথা বলবো। অর্থাৎ এই শ্রম বাজারটি আমরা কতটুকু ভালো রেখেছি এবং কতটুকু এটাকে সম্প্রসারণের জন্য উদ্যোগ নিয়েছি সে বিষয়ে কথা বলবো, এবং আমাদের শ্রমিকদের আসার সম্ভাবনা কতটুকু বাধাগ্রস্ত হচ্ছে এবং কতটুকু সম্ভাবনাময় হচ্ছে সে বিষয়ে একটু কথা বলবো। আমি শুধু আমার হাতে 5টি গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে সিঙ্গাপুরের শ্রম বাজারটি বাংলাদেশিদের জন্য কতটুকু সম্ভাবনাময় এবং সম্প্রসারণযোগ্য। তবে একটি কথা বলে রাখি যে এখানের যারা কোম্পানির ম্যানেজার রয়েছেন, মালিক রয়েছেন, তারা সবাই বলেন বাংলাদেশি যারা ওয়ার্কার রয়েছে তাদের পারফরমেন্স খুব ভালো এবং তারা খুব ভালো কাজ করে, তারা খুবই পরিশ্রমী এবং লয়াল, ওবিডিয়েন্ট। তো সেই বিষয়ে একটি সুন্দর সুনাম রয়েছে আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইদের। এরপরেও বেশ কিছু কথা রয়েছে, সেগুলি হচ্ছে আপনারা জানেন সম্প্রতি আমরা বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর আইপিএ অ্যাটাস্টেশন বন্ধ করে দিয়েছে, যেটি আমাদের প্রবাসীদের একটি দাবি ছিল যে আইপিএ অ্যাটাস্টেশনের কারণে নাকি অনেক কোম্পানি বিশ্বের অন্য দেশের সাথে শ্রমিক নিয়ে আসার জন্য যোগাযোগ করছে, অর্থাৎ বাংলাদেশের শ্রম বাজার এটা নাকি পড়ে যাচ্ছে। এখন আইপিএ পরবর্তী সময়ে আসলে শ্রম বাজারটির কী অবস্থা সেটি আপনাদের সাথে আলোচনা করব। বেশ কিছু ঘটনা বলি। ঘটনা নাম্বার 1, আমার কাছে যে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার সিঙ্গাপুর বিভিন্ন পাসপোর্টের তথ্য চাই। এর মধ্যে 2টি ব্যক্তির তথ্য আমি বলবো, ব্যক্তির নাম বলবো কিন্তু বিস্তারিত তথ্য দেব না ব্যক্তিগত গোপনীয়তার কারণে। সেটি হচ্ছে যে তারা আইপি এর জন্য সিঙ্গাপুর ম্যান পাওয়ারে আবেদন করেছেন। তো একজনের নাম হচ্ছে, ই পাসপোর্টে আছে এমডি বশির আহমেদ সোহেল, কিন্তু তিনি সিঙ্গাপুরে যখন প্রথমে এসেছিলেন তখন এমআরপি দিয়ে এসেছিলেন, সেই এমআরপিতে নাম ছিল এমডি রুবেল। আরেকজনের এমআরপিতে নাম রয়েছে মঞ্জুর রহমান। তিনি যখন সিঙ্গাপুরে প্রথমে এসেছিলেন তখন এমআরপি দিয়ে এসেছিলেন এবং নাম ছিল মঞ্জুর রহমান, কিন্তু বাংলাদেশে গিয়ে ই পাসপোর্ট করেছেন, সেই ই পাসপোর্টের নাম আছে এমডি শরীফুল ইসলাম। তারা যে এই নাম চেঞ্জ করেছেন এর প্রেক্ষিতে বাংলাদেশের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে হলফনামা দিয়েছেন, অ্যাফিডেভিট দিয়েছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অ্যাফিডেভিট, তার নাম চেঞ্জের সপক্ষে অ্যাফিডেভিট করেছেন, সেই অ্যাফিডেভিট সহ মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে তারা আবেদন করেছেন। এখন এটির বিষয়ে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আমার কাছ থেকে জানতে চেয়েছে। তারপরে ঘটনা নাম্বার আরেকটি বলি, সেটি হচ্ছে অনেক ব্যক্তি আইপি এর জন্য আবেদন করছেন বাংলাদেশে বসে। ধরুন তার এমআরপি বা ই পাসপোর্টের নাম আছে লিটন এবং সারনেম মানে গিভেন নেম লিটন, কিন্তু পরবর্তী নেম ওই জায়গাটি ফাঁকা রয়েছে। ওই ব্যক্তির পিতার নাম ধরুন যে আকবর, তো ওই গিভেন নেমের পরে যে সারনেম সেখানে আবার তিনি আকবর নাম দিয়ে পূরণ করছেন, অর্থাৎ পিতার নাম দিয়ে পাসপোর্টে যে তথ্য পেজটি রয়েছে সেই পেজটি পূরণ করছেন, এটি এডিট করছেন বা ঘষা মাজা করে এই কাজটি করছেন। অর্থাৎ এক নামে হচ্ছে না, তাই 2 নামে আপনি 2 নাম দিয়ে পাসপোর্টটি ঘষা মাজা করে 2 নম্বরই করছেন। এরকম বহু পাসপোর্ট প্রতিদিন আমার কাছে আসে এবং এগুলি মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আমার কাছে ভেরিফাই করে। এখন এগুলির উত্তর কি দেব মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারকে সেটা আপনারা জানেন। এটি আসলে এটার জন্য খুব বেশি জ্ঞান থাকা লাগবে না, আপনারা জানেন এই ধরনের তথ্য। আমি যখন আমার সিস্টেমে চেক করছি তখন দেখছি যে এই পাসপোর্টটি ঘষা মাজা করা। এবার ঘটনা নাম্বার 3 বলি, সেটি হচ্ছে গত কিছুদিন আগে সিঙ্গাপুরের পুলিশ অথরিটি আমাদের কাছে একজন ব্যক্তির পাসপোর্ট দিয়ে বলল যে এই ব্যক্তিটি সিঙ্গাপুরে একটি অপরাধ কর্মে জড়িত ছিল, তার নামে আমরা মামলা দিয়েছি, তার নামে একটা ইনভেস্টিগেশন চলমান এবং তার ই পাসপোর্ট আমরা এখানে আটকে রেখেছি। কিন্তু ইতিমধ্যে সেই ব্যক্তির নাম হচ্ছে মাইন উদ্দিন, আর বিস্তারিত তথ্য দেব না। সে মাইন উদ্দিন
তিনি সিঙ্গাপুরে অপরাধী হওয়া সত্ত্বেও তিনি সিঙ্গাপুর থেকে পালিয়েছেন। ই পাসপোর্ট পুলিশের কাছে জমা রয়েছে, এত সত্ত্বেও তিনি সিঙ্গাপুর থেকে পালিয়েছেন। আমরা তাকে নতুন কোনো ট্রাভেল ডকুমেন্ট বা অন্য কোনো পাসপোর্ট ইস্যু করেছে কিনা এই বিষয়ে পুলিশ আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল। আমি আমার সিস্টেমে চেক করে দেখলাম যে তার যে ই পাসপোর্টটি পুলিশের কাছে আটকানো রয়েছে, এরপরে সে আরও একটি ই পাসপোর্ট সংগ্রহ করেছে। সেই ই পাসপোর্ট সংগ্রহ করেছেন তিনি মালয়েশিয়া থেকে। অর্থাৎ তিনি বোঝা যাচ্ছে যে সিঙ্গাপুর থেকে পালিয়ে তিনি মালয়েশিয়ায় গিয়েছেন। তো মালয়েশিয়া কীভাবে গেল সেটা সিঙ্গাপুর অথরিটি দেখবে। এরপরে আরেকটি সর্বশেষ ঘটনা বলি, সেটি হচ্ছে গত 3 দিন আগে একজন ব্যক্তি আমার কাছে এসেছিলেন। তিনি ই পাসপোর্ট করবেন, তার ই পাসপোর্টটি হারিয়ে গিয়েছে। তো তিনি খুব বেশি দিন আগে সিঙ্গাপুরে আসেনি, অল্প দিন হলে সিঙ্গাপুরে এসেছেন। আসার পরে তার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে। তিনি পুলিশ রিপোর্ট করেছেন, পুলিশ রিপোর্ট নিয়ে আমার কাছে এসেছেন। আমি রীতিমতো তার পাসপোর্টের আবেদনটি গ্রহণ করি এবং তিনি ঠিক যে মুহূর্তে পাসপোর্টের ফিটি জমা দিয়েছেন ঠিক সেই মুহূর্তে সংশ্লিষ্ট ব্যক্তি, অর্থাৎ তিনি যে ডরমেটরিতে থাকেন সেই ডরমেটরির ব্যক্তি তাকে ফোন দিয়ে জানালো যে তার পাসপোর্টটি পাওয়া গিয়েছে। পরবর্তীতে তিনি যখন আমার কাছে আসলেন তখন বললেন যে কি করা যায়। আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনি যে ফি জমা দিয়েছেন সে ফিটি অন্য জনের সাথে এক্সচেঞ্জ করে সেটি আপনি রিটার্ন নিতে পারবেন। তার আগে আপনাকে যেটা করতে হবে যে পুলিশে গিয়ে বলতে হবে যে আপনার পাসপোর্টটি পাওয়া গিয়েছে। তো এই বিষয়ে একটু বলে রাখি যে যদি কেউ কখনো পুলিশ রিপোর্ট করেন এবং তার প্রেক্ষিতে কোনো পাসপোর্টের আবেদন করে থাকেন, তাহলে যদি এবং পাসপোর্ট যদি পাওয়া যায় তাহলে দ্রুত আপনি পুলিশকে আবার বলবেন যে পাসপোর্টটি পাওয়া গেছে। আদারওয়াইজ এই পাসপোর্টের বিষয়টি তারা ইমিগ্রেশনে জানিয়ে দেবে এবং ইমিগ্রেশনে জানিয়ে দিলে আপনি যদি নতুন পাসপোর্ট আবার না করেন তাহলে সেই পুরাতন পাসপোর্ট দিয়ে আপনি আর ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না, ওরা সিঙ্গাপুর অথরিটি আটকিয়ে দিবে। এরকম একটি ঘটনা ঘটেছে কিছুদিন আগে। অর্থাৎ পাসপোর্ট হারিয়ে গেছিল, তারা রিপোর্ট করেছিল, রিপোর্ট করার পরে পাসপোর্টটি আবার পেয়েছে, কিন্তু ইন দ্য মিন টাইম ইমিগ্রেশন অথরিটিকে তারা জানিয়ে দিয়েছে যে পাসপোর্টটি এটা লস্ট। যাই হোক, এখন আমি যে ঘটনাগুলো বললাম আগের, এটার উদ্দেশ্য হচ্ছে এই যে যখন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এতগুলো জাল বা জালিয়াতি ফেব্রিকেটেড পাসপোর্ট দেখে, ই পাসপোর্ট সহ জাল করে এবং ভিন্ন ভিন্ন নাম দিয়ে অ্যাফিডেভিট সহ আইপিএর আবেদন করে, তখন এই দেশের সরকারের কাছে একটি ধারণা জন্মে যে এই তথ্য সঠিক নয় বিধায় তারা সেগুলি রিজেক্ট করে দেয়। এবং একই সাথে এই যে পাসপোর্ট লুকিয়ে রাখে, আচ্ছা ওই ব্যক্তির বিষয়টা বলে, ব্যক্তির পাসপোর্টটি আসলে একজন ব্যক্তি লুকিয়ে রেখেছিল। সর্বশেষ যে স্টোরিটা বললাম সেটি হচ্ছে পাসপোর্টটি লুকিয়ে রেখেছিল তাকে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে। হয়রানি করার উদ্দেশ্য হচ্ছে এই যে ওই ব্যক্তির কাছ থেকে একটা অবৈধ একটি সুযোগ চাচ্ছিল, সেই সুযোগটি দেয়নি বিধায় সেই ব্যক্তির পাসপোর্টটি লুকিয়ে রেখেছিল এবং তার ফলে তিনি পাসপোর্ট রিনিউ করতে এসেছিলেন। কিন্তু যখনই টাকা জমা দিয়েছেন তখনই তিনি এই পাসপোর্টের বিষয়ে তথ্য দিয়েছেন, পাসপোর্টটি পাওয়া গিয়েছে। তিনি আমাকে বললেন যে আসলে তাকে হয়রানির উদ্দেশ্যে এই কাজটি করেছিল এবং এই বিষয়টি তার কোম্পানির ম্যানেজারও জানতে পেরেছে। তো এখন সার্বিক বিষয় যেটা বলবো যে এই যে ধারণাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে, যে তারা জালিয়াতি করে পাসপোর্ট জালিয়াতি করে, তারা নাম চেঞ্জ করে, তাদের ডকুমেন্ট সঠিক নয়, এই সকল বিষয় নিয়ে যখন একটি ধারণা সৃষ্টি হয় তখন অবভিয়াসলি একটি শ্রম বাজারের উপরে একটি নেগেটিভ বা নেতিবাচক প্রভাব পড়ে। যখন নেতিবাচক প্রভাব পড়ে তখন শ্রম বাজারটি কি সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা থাকে বা এটার একটি সম্ভাবনাময় সেক্টর হওয়ার সম্ভাবনা থাকে কিনা। কাজেই আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে। আমরা এই সার্বিক বাংলাদেশের কথা চিন্তা করি। আপনারা অনেকেই আমাদেরকে দোষী করেন, সরকারি সাইডকে দোষী করেন যে শ্রম বাজারকে হতে দিচ্ছে না, বাট নিজেদেরকে একটু সচেতন হতে হবে। যখন আপনি জালিয়াতি করে পাসপোর্ট দিয়ে আইপিআর আবেদন করেন, যখন আপনি এসে নানান অপকর্ম করেন এবং পালিয়ে যান, তখন কিন্তু একটি নেগেটিভ ধারণা হয় এবং নেগেটিভ ধারণা থেকেই শ্রম বাজারে কিন্তু এটি নেতিবাচক প্রভাব পড়ে। তাই সবাইকে অনুরোধ করব আপনারা যেন সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো রাখেন এবং কেউ কারোর বিরুদ্ধে না লাগেন। এবং এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে প্রচার করব নেক্সট ভিডিওতে। গুরুত্বপূর্ণ কথা থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।